না নামনি নামান আমি তো নামাই নেই পরে কাকে হেরা তো প্রফেশনাল কাকা, আমরা তো প্রফেশনাল না। তোমার ফালাই না, হ্যাঁ মামাই তাই বসে আয় না, আমি ধরতেছি। হ্যাঁ আস্তে ক্লাস ছেড়ে দেন আস্তে মামা পেরেন না, নিটো বসে নাকি মামা উপরে পড়েন মৃত্যুর আগ পর্যন্ত যতদিন জীবিত থাকবে ততদিন হয়তো কারো ভরসায় না থেকে নিজেরই কিছু না কিছু করতে হয়। তো এটা আসলে আমাদের ছেলেদের জীবন। হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মূলত আমরা বের হচ্ছি সিরাজগঞ্জের উদ্দেশ্যে। তো সিরাজগঞ্জ যাওয়ার যে মূল রিজন সেটা হচ্ছে ওইখানের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার, সেটা হচ্ছে পিঠুলি। তো মূলত ওই পিঠুলি খাবার উদ্দেশ্যে আর হচ্ছে ওদিন গ্রামের যে মানুষের সহজ সরলতা সেই জিনিসটা দেখার জন্যই মূলত দিকে যাওয়া। তো ওইখানে যাওয়ার পর আমরা কি কি করব, কি কি থাকবে বা কি কি বিষয় এখানে ঘোরাঘুরি, এটা সেটা, খাবার দাবারের যে ব্যাপারগুলো, এগুলো আপনাদের মাঝখানে শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা সাথেই থাকেন। আসলে শীতের দিনের একটা বিষয় যেটা হইতেছে যে অনেক ঠান্ডা থাকে, বাট রাস্তাঘাট ভিজা থাকে না। বৃষ্টির দিনে একটা সমস্যা, রাস্তাঘাট প্রচুর ভিজা থাকে, যার ফলে অনেক রিস্ক লাগে। বাট এখন আসলে সত্যি কথা বলতে ওই রিস্কটা নাই, বাট একটু ঠান্ডা লাগতেছে। যদিও আমি শীতের কাপড় অনেকগুলাই পরে নিছি, কারণ যেহেতু অনেক দূরের রাস্তা, সিরাজগঞ্জের ওদিকে প্রচুর ঠান্ডা। তো এই জন্য আমি আসলে শীতের কাপড় যদি বলি তাহলে 2টা পরে নিছি, কারণ এত ঠান্ডা, বুকে ঠান্ডা লাগতে পারে। তাই এখন যে কাজটা সর্বপ্রথম করতে হবে সেটা হচ্ছে আমার বাইকে ফুয়েল নাই, ফুয়েল লোড দিতে হবে। তো ফুয়েলটা লোড দেই, তারপর আপনাদের সাথে কথা হইতেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের বাইকের ফুয়েল লোড দেওয়া শেষ। তো এখন আমরা নাম নিয়ে রওনা দিই। দেখি আল্লাহ তাআলা সুস্থভাবে আমাদের গন্তব্যে পৌঁছে দিলেই আলহামদুলিল্লাহ, আর কিছু দরকার নেই। এর থেকে বেশি আর কিছু চাই না আল্লাহর কাছে। ফি আমানিল্লাহ, আল্লাহ ভরসা। দেখি, আশা করি রোডে তো জ্যামজট পাবো না, তারপরে যদি পাই তাহলে আর কিছু করার নেই, কারণ ওই রোড আমি যতটুকু জানি অনেকটা ফাঁকাই থাকে। তো যেটা বলতেছিলাম যে আসলে যাদবপুরের আশেপাশে যদি কোনো ভালো তেলের পাম্প থাকে, যাদের এফআই বাইক বলেন, তো এই সব বাইকের জন্য যদি কোনো ভালো ফুয়েলের সন্ধান থাকে সেটা হচ্ছে ইউনিয়ন পাম্প। তো ওদের তেলটা মোটামুটি অনেক ভালো। আমরা যত ট্যুরে বের হই, গ্রুপে বা সিঙ্গেলে, তো তখন দেখা গেছে আমরা এখান থেকে সবসময় ফুয়েলটা লোড করি। তো বাইকে এরকম কোনো প্রবলেম ফেস করি না, আলহামদুলিল্লাহ ভালো মাইলেজ পাই। যাত্রী নামাইব রোডের পাশে না নামাই, রোডের মাঝখানে নামাই দিচ্ছে। আসলে লোকাল বাসগুলো আসলে কিছু বলার নাই, ওদের বলতে গেলেই সমস্যা। যখন আপনারা ট্যুরে বের হবেন অবশ্যই বাইকের ফুয়েল যে বিষয়টা, এটা সবসময় সচেতন ভাবে করবেন। আর বাইকের যে চাকা, 2টা চাকার হাওয়া ঠিক মতো আছে কিনা এটা চেক দিয়ে নেবেন, কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। চেনটা দেখবেন যে টাইট আছে কিনা বা সঠিক যে বিষয়টা সেভাবে আছে কিনা, কারণ দেখা গেছে অনেক সময় যদি বাইকের যে বল রেসার যদি ঠিক না থাকে ঘাড়ের, তো এই ক্ষেত্রে দেখা গেছে অনেক প্রবলেম হতে পারে। তো ওইটা দেখে নেবেন। আর চেনে সবসময় লুক করবেন, অথবা মোবিল যাই দেন, যেটা ব্যবহার করেন, গিয়ার ওয়েল, তো এগুলো নিয়ে তারপর ইনশাল্লাহ রাইড শুরু করবেন। তাহলে আশা করি যত দূরে যান না কেন হাইওয়েতে কোনো প্রবলেম ফেস করবেন না। ঠিক আছে, যেগুলো আমি সচরাচর করে থাকি এগুলো আপনাদের কাছে বললাম। তো করলে আশা করি যে ইনশাল্লাহ ভালো কোনো বেনিফিট আসবে, যদি না হয় অনেক সময় প্রবলেম হয়। আর হাইওয়ের যে বিষয়টা সেটা হইতেছে অনেক সময় দেখা যায় যে আপনার রাস্তায় ওইরকম ভাবে কখনো গ্যারেজ পাওয়া যায় না। তো ইন কেস আল্লাহ না শুনুক যদি কোনো প্রবলেম হয়, তখন দেখা গেছে চলে দেখা গেছে ঠিক করাটা অনেক টাফ। তো এই বিষয়গুলো সবাই খেয়াল রাখবেন। তো তাহলে আশা করি রাস্তাঘাটে ওরকম কোনো প্রবলেম ফেস করবেন না। তো তুলনামূলক আজকে যতটুকু দেখেছি যে এই রোডে গাড়ির চাপ অনেক বেশি, অনেক বেশি। তো এখন আমরা আছি কোনাবাড়ি ফ্লাইওভারের উপরে। তো যেই পরিমাণে গাড়ির চাপ দেখতেছি, জানি না সামনে চাপ এরকম থাকবে কিনা, বাট যতটুকু আসছি মোটামুটি গাড়ির প্রচুর চাপ দেখতেছি যে আজকে অনেক গাড়ি রোডে। তো বিশেষ করে যেমন আপনার ট্রাক গুলো একটু বেশি দেখা যেতেছে। শীতের সময়টাও দেখা গেছে ওরা অনেক সময় কুয়াশা অনেক জায়গায় আটকা থাকে, যার কারণে দেখা গেছে ওই সকাল হইলে যখন কুয়াশাটা কমে যায় তখন বের হয়। হয়তো এই কারণে গাড়ির চাপটা আজকে রোডে অনেক বেশি। সমস্যা নেই, রাইড স্লোলি করতে হবে, বেশি রাফ চালানো যাবে না। যেহেতু আমরা বাইকে অলমোস্ট আজকে 3 জন, যেহেতু আমি, মামা, আমার একটা ভাই জুনাইদ,
তো আমরা তিনজন, ও ছোট মানুষ তাই ভাবলাম ওরে মাঝখানে করে নিয়ে নেই। ও যাওয়ার জন্য একটু মন খারাপ করছে যে ও যদি না নিয়ে হয়তো ছোট মানুষ অনেক কষ্ট পাবে, তাই ভাবলাম যে ওরও সাথে করে নিয়ে নেই। তো এই জন্য আর ওরকম ভাবে টানাটানি করবো না, চেষ্টা করবো একটা ইকোনমিক যেভাবে চালানো দরকার সেইভাবে চালাবো ইনশাল্লাহ। সেফ ভাবে বাসায় পৌঁছাইতে পারলে আলহামদুলিল্লাহ, আর কিছু দরকার নেই আমাদের। মানুষের যে কত তাড়াহুড়া, এদের না দেখলে বোঝা যায় না। সামনে যদি কোনো অ্যাক্সিডেন্টের কবলে পড়ে তখন আসলে বলবে যে ওনার দোষ ওনার দোষ। তো আমাদের একটা সমস্যা কি, আমরা এর ওর নামে দোষ দিতে খুব ভালোবাসি, নিজের দোষটা আমাদের কখনোই চোখে পড়ে না। সেটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়। আমরা নিজের দোষ কখনোই দেখি না, অন্য মানুষের দোষ দিতে পারলে আমরা অনেক হ্যাপি থাকি। কখনো জীবনের থেকে সময়ের মূল্য বেশি হয় না, কারণ জীবনে যদি না থাকে তখন আমি সময় দিয়ে কি করবো। তো সমস্যা নেই, আমরা আস্তে আস্তে যাই, কোনো তাড়াহুড়া নাই, চিল। তো এখন আমরা ইতিমধ্যে চলে আসছি টাঙ্গাইল। মোটামুটি এখন গাড়ির চাপ রোডে অনেকটাই কম। টাঙ্গাইল পর্যন্ত মোটামুটি ভালোই গাড়ির চাপ পাইছি। তো এই জন্য আর এত কথাও বলি নাই, কারণ আগে বাইকটা যদি ঠিক মতো না চালাই দুর্ঘটনা হতে পারে। তো এই জন্য এতটা কথা বলি নাই, প্রচুর চাপ ছিল গাড়ির। আমরা আসলে ওই যে পিকনা যে বাজার, তো উপজেলা, সেইখানে চলে আসছি। এখানে আসলে ওই যে খেওয়া ঘাটটা, তো এই পিকনা যে ঘাট, সেখানে আমরা চলে আসছি। তো এই সেই পিকনা যে ঘাটটা, সেখানে আমরা চলে আসছি। তো দেখি মামা যায় কথা বলবে, পারাপার করে তাদের সাথে কথা বলবে যে আসলে ট্রলার কয়। এখানে আবার টাইম টু টাইম দুইটা টাইমে যায়, একটা হচ্ছে আপনার 12টার দিকে, আরেকটা যায় হচ্ছে 2টার দিকে। তো আমরা 12টার আসতে লেট করছি, তো এটা মিস হয়েছে। তো এখন যেটা যেতেছি সেটা হয়েছে 2টার দিকে। তো ওই দিক থেকে নামানোটা একটু টাফ, তাও কিছু করার নেই, নামাতে হবে। সমস্যা নেই, তো একটু কষ্ট হয়ে যেতেছে নামা, কারণ আমি তো আগে পরে কখনো এরকম ভাবে চালাই নেই। দেখ, তাও আলহামদুলিল্লাহ নেমে গেছি। তো এখান থেকে আবার বাইক উঠাতে হবে টলারে। না, নামনি নামান, আমি তো নামাই নেই পরে কাকে। হেরা তো প্রফেশনাল কাকা, আমরা তো প্রফেশনাল না। আমরা এই মনে করেন এই জীবনে প্রথম এলাম এদিক দা। হ্যাঁ, ও মামা তো পুরো প্রফেশনাল দেখা যায় আমার। আস্তে আস্তে মামা, ফালায় না। হ্যাঁ মামা, এটা বসে আয় না, আমি ধরতেছি। হ্যাঁ আস্তে, ক্লাচ ছেড়ে দেন, ক্লাচ ছেড়ে দেন, আস্তে মামা, পড়েন না। নিউট্রাল বসে নাকি গাড়ি? মামা উপরে পড়েন, উপরে পড়েন। পাও তুই ফেকাকে ছাড়েন, আমি নিতেছি। এসে বসে আলহামদুলিল্লাহ। তো যদি সত্যি কথা বলি যে আমাদের এখানে আসার যে মেইন রিজন, সেটা হচ্ছে এই যে চারদিকের যে পরিবেশটা, কি পকেটে 1000 টাকা থাকলেও এরকম জায়গা দেখার মতো যদি সিচুয়েশন আল্লাহ কখনো তৈরি না করে, কখনো আসতে পারবেন না। তো ভিউয়ার্স, এখন আমরা নদীর যেই পর্যায়ে আছি, সেখানে আসলে মূলত নদীর চর। তো শীতের মৌসুমে এই জায়গাটা শুকায় যায়, তো আঙ্কেলের অনেক কষ্ট হয়ে যেতেছে। যে নৌকার যে বাসটা, সেটা দিয়ে মোটামুটি নদীর মাঝখানে পর্যন্ত ঠাই পেতেছে। ওই যে চর দেখা যাইতেছে, আপনারা দেখতে পাচ্ছেন কি ভিডিওতে জানি না, ওই যে মাটি দেখা যাইতেছে। তো এই হয়েছে নদীর অবস্থা, খুব কষ্ট হইতেছে তার। আর শীতের মৌসুমে যে সমস্যাটা হইতেছে, ট্রলার ধাক্কায় নিতে প্রচুর কষ্ট হইতেছে। শীতের মৌসুমটা বাড়ে, তখন দেখা যাচ্ছে নদী আরো শুকায় যায়। এই যে একটা ট্যুর, যেটা আমি সবসময় দেওয়ার চেষ্টা করি, কারণ হচ্ছে এই অ্যাডভেঞ্চারটা কখনোই আসলে না আসলে আসলে এই উপভোগটা করা যায় না। বয়স্ক মানুষ, অনেক কষ্ট হইতেছে, কিছু করার নেই। আসলে ছেলেদের জীবনটা এরকমই কষ্টদায়ক। যতদিন বেঁচে থাকবো ততদিন আমাদের কষ্ট করতেই হবে, ফ্যামিলির জন্য হোক, নিজের জন্য হোক, সবার জন্য। তো আঙ্কেল মৃত্যুর আগ পর্যন্ত যতদিন জীবিত থাকবে, ততদিন হয়তো কারো ভরসা না থেকে নিজেরই কিছু না কিছু করতে হয়। তো এটা আসলে আমাদের ছেলেদের জীবন, আল্লাহর সৃষ্টি সৌন্দর্যটা এখানে উপভোগ করা যায়। তো এখন আবার রোদ উঠতেছে হালকা হালকা, তো সবকিছু মিলে একদম অসাধারণ। তো ওই পারে যাই, ওই পারে যাওয়ার পরে আপনাদের সাথে বাকি কথা হবে, তো সাথেই থাকেন। তো ভিউয়ার্স, আমরা অলরেডি নদীর এপারে চলে আসছি। তো আমাদের এখন বাইক নামানোর পালা। তো আমি এতটা প্রফেশনাল না, মামার দিয়ে নামাবো। তো প্রায় অলমোস্ট 2 ঘন্টার রাস্তা, মাত্র 60 টাকা করে ভাড়া।
আসলে এখানে সবচেয়ে মজার বিষয় মানুষেরও যা, বাইক আনবেন বাইকেরও সেম ভাড়াই লাগল পাবেন। নামানিরে একটা প্যারা। যাক আলহামদুলিল্লাহ নামানো শেষ। এখন আর কোনো পাকা রাস্তা নেই, সবই হয়েছে এরকম বালুর রাস্তা। এরকম রাস্তা আমার মনে হয় না বাংলাদেশে অন্য কোথাও আছে। এখানে যে চালাইতে পারবে সে বাংলাদেশে যে কোনো রাস্তায় চালাইতে পারবে। গাড়ির হ্যান্ডেল ধরে রাখাই কষ্ট। ইঞ্জিনের উপরে মোটামুটি ভালোই একটা প্রেসার পড়ে, কিন্তু রাস্তায় চালানোটা হচ্ছে বিষয়। এখানে সব হয়েছে এইরকম কাঁচা রাস্তা, বর্ষার সময় আবার এদিকে সব ভরাট হয়ে থাকে, পানি দিয়ে চারিদিকে ভরাট থাকে। চাকটা না আমার লাগবে না, খুব কষ্ট। ওটা নো জুতা মাইখা শেষ বালু দিয়া। মোটামুটি মানুষের মেইন যে আয়ের ব্যবস্থা সেটা হচ্ছে আপনার কৃষির উপর তারা ডিপেন্ডেন্ট, কৃষির উপরেই নির্ভরশীল, বড় কষ্ট। আর এইখানের মানুষের যে বাজারঘাট বা এটা সেটা, সেজন্য এই যে সাইকেল, অনেক সময় দেখা যাচ্ছে তারা ঘোড়ার গাড়ি দিয়ে তারা আর কি এইসব যে কাঁচা বাজার বা এইসব পণ্যগুলা তারা আনা নেওয়া করে, সেগুলো মূলত ঘোড়ার গাড়ি দেয়। তো ওনাদের এখানে এরকম কোনো বড় গাড়ি বাস ট্রাক এখানে পাবেন না। যদি কোনো মাল পরিবহনের ক্ষেত্রে তখন দেখা গেছে আপনার ঘোড়ার গাড়ি ব্যবহার করা হয়। ঠিক আছে, মজার বিষয় হচ্ছে যে এখানের মানুষ তাদের জীবনযাপন যতটা সহজ সরল, তারা মানুষরাও ওইরকমই সহজ সরল। তাদের ভিতরে কোনো ঝগড়া নাই, কোনো মারামারি নেই। দেখা গেছে তারা সবাই যেমন পুরা এলাকাবাসী সবাই আর কি একটা ফ্যামিলির মতো। এর বিপদে উনি আসতেছে, ওনার বিপদে উনি চাইতেছে। তাদের ভিতরে যেটা বন্ডিং, যে একটা দেখা গেছে এককতা যে বিষয়টা তাদের ভিতরে, এটা সবসময় আমি যতবারই আসছি ততবারই দেখছি। তো ভিউয়ার্স, আপনাদের একটা কথা আসলে বলতে চাই, সেটা হচ্ছে যে কথা আছে না যে একটা এলাকা বা শহর বা একটা দেশ তখনই উন্নতি হয় যখন তাদের যোগাযোগ ব্যবস্থা খুব ভালো থাকে। তো এই ক্ষেত্রে আসলে সমস্যাটা হচ্ছে কি, এইখানের আসলে যোগাযোগ ব্যবস্থাটা এতটা উন্নত না। এখান যে রাস্তাঘাট সেটা সম্পূর্ণ বালির রাস্তা আর কি, চর যেহেতু, তো এখানে বালির রাস্তা। তো মূলত দেখা গেছে যে আপনার এই চরের কারণেই আসলে এই এলাকাটার রাস্তাঘাট এতটা উন্নত হয় না। তো দেখা গেছে এখানে ম্যাক্সিমামই হচ্ছে যে বালুর রাস্তা, যার ফলে আসলে এখানে উন্নতির যে বিষয়টা, যেমন দেখা গেছে যদি কারো ইমার্জেন্সি সিচুয়েশন হয়, তো ওই ক্ষেত্রে যদি কেউ চায় যে আমি ইমার্জেন্সি রুগী নিয়ে ওইখানে যাবো, তো এটা সম্ভব হয় না। তো এই ক্ষেত্রে দেখা গেছে তাদের একটা ঝামেলার যে বিষয় সেটা আসলে সবসময় পোহাইতে হয়। এখানে যে রাস্তাঘাট আসলে প্রচুর ভয়ঙ্কর, যেটা আসলে যদি কেউ এখানে নতুন চালাইতে চায় হয়তো পারবে না, বাট গ্রামবাসীদের জন্য এই রাস্তাটাই অনেক কিছু। আর যেটা মূল বিষয় আসলে তাদের যে একটা সহজ সরলতা জীবনযাপন, ওইটা আসলে তাদের এখানে নেট ব্যবস্থা আহামরি অনেক উন্নত না, যার কারণে দেখা গেছে যে তাদের জীবনযাপনের যে বিষয়টা সেটা আসলে অনেক সহজ সরল ভাবেই তারা আসলে চলতেছে, যেহেতু তারা ওই অনলাইন জগৎ থেকে অনেকটা পিছিয়ে আছে। আর সবচেয়ে মজার বিষয় কি, এখানে সন্ধ্যা 7টা বাজতে দেখা গেছে সবাই খাওয়া দাওয়া করে ঘুম, আবার সকাল দেখা গেছে যে আপনার 6টা বাজতেছে, 5টা বাজতেছে, সবাই উঠে যে যার মতো কাজে চলে যায়। মূলত আজকে হচ্ছে আমার এখানে আসার যে মূল রিজন সেটা হচ্ছে গাজীপুরের ঐতিহ্যবাহী একটা খাবার পিঠুলি। জন্য যে জিনিসটা আমি দেখলাম যে এখানে কোথাও আপনি পাকা বাড়ি পাবেন না, ম্যাক্সিমামই হচ্ছে টিনের বাড়ি। কারণ তাদের যখন এখানে নদী ভাঙা শুরু হয় তখন দেখা গেছে তাদের যে বাসাগুলো অনেক সময় দেখা গেছে কি যেখানে থাকে ওইখান থেকে আর কি মূলত অন্য জায়গায় সরাই নিতে হয়। তো ওই ক্ষেত্রে দেখা গেছে এখানে কেউ বিল্ডিং বাড়ি করে না, এখান থেকে আরেক জায়গায় স্থানান্তর করার জন্য। তো দেখা গেছে যে ওই বাড়িগুলো ওইরকম ভাবে করা হয় যাতে এগুলো নিতে সহজ হয়। তো দেখা গেছে তখন পার্ট বাই পার্ট খুলে বাড়িগুলা এখান থেকে সরাই নেওয়া যায়। তো তাদের ভিতরে এই জন্যই মূলত আরো সব থেকে বেশি যে তারা খুব আন্তরিক ভাবেই থাকে। তো ভিউয়ার্স, আর কথা বাড়াবো না, অলরেডি আমি বাসার দিকে চলে আসছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।